হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আমি চলে এসেছি আবার তোমাদের মাঝে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ঘাস ফড়িং, ক্লাস নাম্বার 2। এর আগে টেকনিক্যাল প্রবলেমের জন্য একটা জিনিসের সমস্যা ছিল, সেটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখছো। আশা করি তোমরা ফার্স্ট ক্লাস পর্যন্ত যা পড়াইছি তোমরা ফুল ক্লিয়ার আছো। তো আজকে সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে সেকেন্ড ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি পড়াতে যাচ্ছি, যে টপিকগুলো পড়লে তোমাকে ইনশাল্লাহ ফার্স্ট ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে তোমরা যদি দুইটা ক্লাস ভালোভাবে করো, ইনশাআল্লাহ তোমরা সিকিউ কেউ আটকাতে পারবে না। তো চলো আমরা ঘাস কাটিং থেকে আজকে যে টপিক গুলো পড়বো সেই টপিক গুলো সম্পর্কে আগে জেনে নিই। প্রথমে পর্ব সংবহন নিয়ে, 2 পর্ব শ্বসন, 3 পর্ব রেচন রেচন এবং 4 পর্ব পরিপাক পরিপাক। যেহেতু এটা আমাদের ওয়ান শট সিরিজ, সেজন্য আর এই যে ঘাস ফড়িং এর রূপান্তর, ঘাস ফড়িং এর জনন, এই দুইটা টপিক তোমরা বই থেকে পড়ে নিবা। বিকজ যেহেতু এটা ওয়ান শট, সেজন্য আমি দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করছি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমি তোমাদের পড়াইয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং ওই দুইটা টপিক আসে আসে না আসে আসে না, সো ওই দুইটা তোমরা বই থেকে পড়ে নিও। তো এই টপিক গুলো এখন লক্ষ্য করো। প্রথমত আমরা আলোচনা করব সংবহন নিয়ে। সংবহন নিয়ে মানুষ বা মানব দেহে সংবহন, মানবদেহের যে সংবহন, সেই সংবহনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, ঠিক একই ভাবে আমাদের ঘাস ফড়িং এর ক্ষেত্রেও অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃৎপিণ্ড। তার মানে এইখানে হৃৎপিণ্ড সাধারণত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এর হৃৎপিণ্ড হলো 7 প্রকোষ্ঠ। 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে এর হৃৎপিণ্ড। এখন এর যে হৃৎপিণ্ড সেটা দেখতে অনেকটা দেখতে এরকম, তারপরে অনেকটা দেখতে এরকম। তাহলে আমি কয়েকটা আঁকাই, যেমন এই তিনটা তিনটা আঁকাই বা চারটা আঁকাই। এইখানে এরকম আছে কিছু। এই যে এরকম আছে, তোমরা বই বের করলে ভালোভাবে দেখতে পারবা। আমি দ্রুত আঁকানোর চেষ্টা করছি, তোমরা ভালোভাবে বই দেখে আঁকিয়ে নিও। তো এরকম আছে, এবং এইখানে কিছু ছিদ্র পথ আছে। এইখানে কিছু ছিদ্র পথ আছে, আমি গোল দিয়ে রাখলাম, তোমরা বুঝে নিও। এই যে জিনিস, এটাকে বলা হয়ে থাকে কি? অ্যালারি পেশি। এটা কি? এটা হলো অ্যালারি পেশি। এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয়ে থাকে অস্টিয়া। ছিদ্রগুলো কি? এক একটা অস্টিয়া। এই হৃৎপিণ্ডের যখন অ্যালারি পেশি সংকুচিত হয়, অ্যালারি পেশি যখন সংকুচিত হয়, তখন এই অস্টিয়া গুলো খুলে যায়। অস্টিয়াতে অনেকগুলো কি থাকে? কপাটিকা থাকে। অনেকগুলো কপাটিকা থাকে। এই কপাটিকা গুলো কি হয়? খুলে যায়। কপাটিকা খুলে যাওয়ার কারণে যে রক্ত আছে, সেই রক্ত এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে থাকে। এই যে কপাটিকা, কপাটিকা থাকার কারণে রক্ত বিপরীত দিকে ফিরে আসতে পারে না। ঠিক আছে, তাহলে রক্ত বিপরীত দিকে ফিরে আসতে পারছে না। এখন এখান থেকে আমি বুঝতে পারলাম যে একটা এখানে অ্যালারি পেশি থাকে, যেটা সংকুচিতর ফলে অস্টিয়ায় থাকা কপাটিকা খুলে যায়, যার মাধ্যমে ব্লাডটা কি করতেছে? ভেতরে প্রবেশ করছে, এবং এটা বিপরীত দিকে ফিরতে পারছে না। কিন্তু কিভাবে ভেতরে পরিবাহিত হচ্ছে এটা তো আমাদের জানতে হবে। তো ধরো 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 একটা ঘাস ফড়িং, এটা একটা ঘাস ফড়িং এর দেহ মনে করো। ধরো একটা ঘাস ফড়িং এর দেহ এরকম, পিছনেরটা এরকম এরকমই থাক। মনে করো এই একটা অংশ, এই একটা অংশ এবং মাঝে একটা অংশ আছে।
এখন এই যে অংশ এইখানে এই জিনিসটা এই মাঝখানে অবস্থিত, ঠিক আছে? তো এইটাকে বলা হয়ে থাকে পেরিকার্ডিয়াল সাইট। পেরিকার্ডিয়াল সাইট এটা হচ্ছে পেরি নিচেটা হলো পেরি নিউরাল। তাহলে পেরিকার্ডিয়াল, পেরি নিউরাল আর পেরি ডিসেরাল, এই তিনটা অংশ আছে। এবং মাথার দিকে থাকে কি মস্তিষ্ক সাইনাস। সাইনাস মস্তিষ্ক সাইনাস। পশ্চাৎ অ্যাওর্টা এবং সম্মুখ অ্যাওর্টা সম্পর্কে একটা কথা আছে। এই পিছের দিকে যেটা সেটা হচ্ছে পশ্চাৎ, সেটা হচ্ছে পশ্চাৎ পশ্চাৎ অ্যাওর্টা, আর এইখানে আছে হলো সম্মুখ অ্যাওর্টা। এখন মূলত হচ্ছে কি, এই যে একটা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর রক্ত সাধারণত প্রবাহিত হয় পিছন থেকে। ধরো আমাদের কি হচ্ছে, আমাদের ঘাস ফড়িং যখন রক্ত প্রবাহ করবে তখন সাধারণত স্যালারি পেশিগুলো সংকুচিত হয়, ফলে যে অস্টিয়া আছে অস্টিয়ায় থাকা কপাটিকা গুলো খুলে যায় এবং রক্ত পেছন দিক থেকে সামনের দিকে চাপ প্রয়োগ করতে করতে সামনের দিকে এগোতে থাকে। তো ব্লাড প্রথমে কি যাবে, ব্লাড প্রথমে পশ্চাৎ অ্যাওর্টা, পশ্চাৎ অ্যাওর্টার মাধ্যমে প্রথমে যাবে পেরিকার্ডিয়ালে, প্রথমে যাবে পেরিকার্ডিয়ালে, পেরিকার্ডিয়াল থেকে যাবে কোথায়, যাবে মস্তিষ্ক সাইনাসে। কোথায় যাবে, মস্তিষ্ক, মস্তিষ্ক সাইনাসে। মস্তিষ্ক সাইনাস থেকে কই যাবে, পেরিনিউরাল, যাবে কোথায়, পেরিনিউরালে, পেরিনিউরাল। পেরিনিউরাল থেকে কই যাবে, পেরিডিসেরাল, পেরিডিসেরাল। তারপরে এটা আবার পেরিকার্ডিয়ালে চলে যাবে। তার মানে এইখানে সাধারণত ব্লাডটা কিভাবে পরিবাহিত হচ্ছে, প্রথমত পশ্চাৎ অ্যাওর্টার মাধ্যমে ব্লাডটা ঢোকার মাধ্যমে পেছন থেকে চাপ সৃষ্টি হয় সামনের দিকে, যার ফলে ব্লাডটা এর মাধ্যমে সামনের দিকে প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হয়ে পেরিকার্ডিয়াল হয়ে এই ব্লাডটা যাচ্ছে মস্তিষ্ক সাইনাসে। মস্তিষ্ক সাইনাসে রক্ত প্রবেশ করার পর সেই রক্ত পুনরায় পেরিনিউরালে প্রবেশ করে। পেরিনিউরালে প্রবেশ করার পর রক্ত আবার পেরিডিসেরালে চলে যায় এবং পেরিডিসেরাল থেকে চলে যায় আবার পেরিকার্ডিয়ালে। এইভাবে সাধারণত রক্ত প্রবাহিত হয়ে থাকে এবং এইখানে হৃদস্পন্দন সম্পূর্ণ হয়, হৃদস্পন্দন সম্পূর্ণ হয়ে থাকে 100 থেকে 110 বার এবং সময় লাগে সাধারণত 30 থেকে 60 মিনিট। তাহলে এইটা ছিল আমাদের সংবহন সম্পর্কে আলোচনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানে এই চিত্র আঁকাতে হবে, এই চিত্র আঁকাতে হবে এবং আমি যে সংখ্যাগুলো বললাম যেভাবে হলো, তুমি যদি এই ডায়াগ্রামটা দিতে পারো এবং সাথে আমি যে কথাগুলো বললাম সেটা লিখতে পারো, 100% তুমি 3 এ 3 পাবা। এটা আসতে পারে কতর জন্য, গ মার্কে আসতে পারে। তাহলে আশা করছি সংবহন সম্পর্কে তোমার বোঝা শেষ। সংবহন সম্পর্কে ইউ আর গ্রেট। এখন সংবহনের পর আমরা কি দেখছি, শ্বসন সম্পর্কে। শ্বসন বলতে কি বোঝায়, বায়ু কিভাবে পরিবাহিত হচ্ছে ভেতরে, সেই জিনিসটাই হচ্ছে শ্বসন। এই শ্বসনটা কিভাবে হচ্ছে দেখো, শ্বাসরন্ধ্রের মাধ্যমে শোষণটা হচ্ছে। তাহলে এবার আমরা আলোচনা করব শোষণ। তাহলে প্রথমে এই যে একটা ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্র আছে কয় জোড়া, 10 জোড়া। শ্বাসরন্ধ্র আছে কয় জোড়া, 10 জোড়া। এই 10 জোড়া শ্বাসরন্ধ্রের মধ্যে 4 জোড়া শ্বাসরন্ধ্র কাজ করবে প্রশ্বাসে, কিসে, প্রশ্বাসে, এবং 6 জোড়া কাজ করবে কিসে, নিঃশ্বাসে। নিঃশ্বাসে কাজ করছে 4 জোড়া কাজ করছে
প্রশ্বাসে এবং 6 জোড়া কাজ করছে নিঃশ্বাসে। তাহলে শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি? শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু ট্রাকিয়া। কি? ট্রাকিয়া। এইখানে যে প্রাচীর থাকে, প্রাচীর, সেটা হলো ইন্টিমা। ইন্টিমা। এই ইন্টিমা যখন পুরু হয় বা পুরু প্রাচীর বিশিষ্ট হয়, তখন একে বলা হয়ে থাকে টিনিডিয়া। টিনিডিয়া বলা হয়। ঠিক আছে, এবার আমরা এর চিত্র নিয়ে একটু আলোচনা করি। ধরো এটা একটা ঘাস ফড়িং, এটা একটা ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং এর এরকম কিছু অংশ আছে, ঘন ঘন দেই নেই, এরকম কিছু অংশ আছে। তো মাঝখান থেকে মূলত ফাঁকা, এইখানে জোড়া লেগে গেছে। তোমরা মাঝখান থেকে এইভাবে এটা মুছে দিতে পারো, এমনি এমনি, এটাও ঠিক একইভাবে তোমরা মুছে দিতে পারো, এমনি। ঠিক আছে, তো এইখানে তুমি গোল গোল কিছু জিনিস দিবা, এই যে এই যে এই যে, এখানেও দিতে পারো, এই যে, এইগুলো কিছু কিছু অংশ দিলা। আর এইখানে মূলত এরকম কিছু অংশ আছে, এইখানে এরকম কিছু দিতে পারো, বেশি দেওয়ার দরকার নেই। তো এই যা আঁকালাম। এখন অনুপ্রস্থ কোনটা? এইটা হলো অনুপ্রস্থ। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তারপরে এটা হলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এটা কি? এটা হলো অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এবার এই যে গোল, এই জিনিসটা হচ্ছে বায়ুথলি। আর এই যে গোল, এই জিনিসটা বায়ুথলি না, এটা হচ্ছে শ্বাসরন্ধ্র। আর এই যে গোল অংশ, এটা হচ্ছে বায়ুথলি। ঠিক আছে, এটা হলো বায়ুথলি। এখন কিভাবে কি কাজগুলো হচ্ছে একটু লক্ষ্য করো। প্রথমত অক্সিজেন, আচ্ছা একটু দেখি। প্রথমত অক্সিজেন গ্রহণ করবে, সেটাই তো প্রশ্বাস, দেন নিঃশ্বাস। তাহলে প্রথমে অক্সিজেন গ্রহণ করলো, ফলে অক্সিজেন কি গ্রহণ, এটা কি হলো? এটা হচ্ছে প্রশ্বাস কাজ সম্পূর্ণ হলো। প্রশ্বাস কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে। এখন এই অক্সিজেনটা প্রথমে যাবে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র থেকে কোথায় যাবে? অ্যান্ট্রিয়াম, অ্যাট্রিয়াম যাবে, তারপরে যাবে ট্রাকিয়া, তারপরে যাবে ট্রাকিয়া, তারপরে যাবে ট্রাকিওল, তারপরে যাবে কোথায়? তারপরে যাবে ট্রাকিওল। তাহলে এইটুকু আগে দেখো, প্রথমে অক্সিজেন প্রবেশ করলো, গ্রহণ করলো প্রশ্বাস, তারপরে শ্বাসরন্ধ্র গেল, শ্বাসরন্ধ্র থেকে কই গেল? অ্যাট্রিয়ামে গেল, এবং অ্যাট্রিয়াম থেকে গেল ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, এরপর প্রান্তীয় বায়ুথলি, এরপরে গেল কোথায়? প্রান্তীয় বায়ুথলি, প্রান্তীয় বায়ুথলি, প্রান্তীয় বায়ুথলির পরে গেল দেহকোষ, দেহকোষ, দেহকোষ থেকে আবার গেল কোথায়? দেহকোষ থেকে গেল আবার প্রান্তীয়, প্রান্তীয় প্রান্তীয় বায়ুথলি,
প্রান্তীয় বায়ুথলি থেকে আবার যাবে ট্রাকিওল, তারপরে যাবে ট্রাকিয়া, এরপরে যাবে অ্যাট্রিয়াম, তারপরে শ্বাসরন্ধ্র, তারপরে নিঃশ্বাস, নিঃশ্বাস এবং নিঃশ্বাসটা হবে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তাহলে এইখানে কি হচ্ছে, অক্সিজেন, জারণ, কার্বন ডাই অক্সাইড উৎপাদন। তুমি এই ফ্লো চার্টটা দিবা। তাহলে এইখানে লিখবা কি, প্রথমে অক্সিজেন কি করলো, অক্সিজেনটা গ্রহণ করলো, অর্থাৎ এখানে প্রশ্বাস কাজ সম্পন্ন হয়েছে এবং সেটি পরবর্তীতে শ্বাসরন্ধ্রের মাধ্যমে অ্যাট্রিয়াম হয়ে ট্রাকিয়ায় প্রবেশ করে, তারপরে সেটা ট্রাকিওল হয়ে প্রান্তীয় বায়ুথলির মাধ্যমে সেটা দেহকোষে যায়। দেহকোষে যাওয়ার পর উক্ত অক্সিজেন জারিত হয় এবং সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উক্ত কার্বন ডাই অক্সাইড পুনরায় প্রান্তীয় বায়ুথলি হয়ে ট্রাকিওলের মাধ্যমে ট্রাকিয়ায় যায়, পরবর্তীতে ট্রাকিয়া থেকে অ্যাট্রিয়াম এবং শ্বাসরন্ধ্রে যাওয়ার পর সেটা নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের হয়ে যায়। এটি মূলত শ্বাসকার্য প্রক্রিয়া। শ্বাসকার্য প্রক্রিয়া বলতে বোঝানো হয়েছে সাধারণত অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাই মূলত শ্বাসকার্য প্রক্রিয়া, এটি মূলত মেইন প্রক্রিয়া। এবং এই চিত্র দিতে হবে, যেটা অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, এটা অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এটা বায়ুথলি, এটা শ্বাসরন্ধ্র, এই কয়েকটা জিনিস দিতেই হবে মাস্ট। তাহলে এই চিত্র, এই স্ক্রিনটা দিবা বা এই ফ্লো চার্টটা দিবা, দেন আমি যা যা বললাম সেটা বর্ণনা করবা, এটা তোমার জন্য ভেরি ফাইন হবে। তো এইটা আসতে পারে অনেক সময়, এটা গ ঘ দুইটার যে কোনো একটাই দিতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই টপিকগুলো শেষ। আশা করছি তুমি এই টপিকগুলো ভালোভাবে বুঝতে পারছো। শ্বসন শেষ করলাম, তার মানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টপিকই শেষ। এবার আমরা আলোচনা করব রেচন নিয়ে। রেচন আসতে পারে খ নাম্বারে মোস্ট প্রবাবলি, আবার গ নাম্বারে দিতে পারে। আচ্ছা, তার মানে এটা শেষ, এটাও শেষ। এবার আমরা আলোচনা করব রেচন নিয়ে। ঘাসফড়িং এর রেচন কেমন হয়? ঘাসফড়িং এর রেচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি? মালপিজিয়াম অঙ্গ। সেটা কি? মালপিজিয়াম অঙ্গ, যেটা আমাদের কিসে কাজ করছে? ঘাসফড়িং এর রেচনে সাহায্য করছে। ধরো একটা চিত্র দেখতে পারো, এই যে এটা একটা মেসেন্টেরন, এটা হলো ইলিয়াম এবং মাঝখানে যেটা আছে সেটা একটা মালপিজিয়াম নালী। এটা একটা মালপিজিয়াম নালী। এই যে মালপিজিয়াম নালী, এইটাকে যদি আমি বড় করে দেখতে পারি তাহলে কেমন দেখা যাবে? ধরো এই যে একটা মালপিজিয়াম নালী, ভেতরে ব্রাশ বর্ডার থাকে, তাহলে এই জিনিসটা হচ্ছে মালপিজিয়াম বা এটাকে মাইক্রোভিলাই দেখতে পারো না? হ্যাঁ, এটাকে দেখতে পারো মাইক্রোভিলাই। এইখানে থাকবে ব্রাশ বর্ডার। এই যে এটা হলো ব্রাশ বর্ডার, এর পাশে আরেকটা এইভাবে গোল দেওয়া আছে এবং এর অপর পাশে আরেকটা গোল দেওয়া আছে। এখানে 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 ফোটা 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 দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা। এবং এইখানে সাধারণত কিছু কি থাকে? কিছু কোষের মতো থাকে। তাহলে এইখানে সাধারণত থাকবে কিছু কোষের মতো, তারপরে এইখানে থাকবে কিছু একটা বড় বড় কোষের মতো, এইখানে থাকবে কোষের মতো, এইখানে থাকবে কোষের মতো, এইখানে থাকবে কোষের মতো। ঠিক আছে? এই যে একটা একটা এক একটা এক একটা কোষ, এগুলোকে বলা হয়ে থাকে কি? বলো। এগুলোকে বলা হয়ে থাকে লুমেন। তাহলে এটা একটা কি? একটা
মালপিজিয়াম নালীকে বড় করে দেখলে আমরা ভিত্তি পর্দা পাবো, মাইক্রোভিলাই পাবো, এবং মাইক্রোভিলাই ভিতরে আছে ব্রাশ বর্ডার এবং উপরে আছে কি এই এক একটা কোষকে লুমেন বলা হয়। তা বা এগুলোকে লুমেন বলা হয়। লুমেন কোনটা? লুমেন হলো এর মাঝেরটা, আর এই যে একটা কোষের মতো অংশ এই যে মাঝখানে আছে এটা হচ্ছে এপিথেলিয়াল কোষ। এগুলো কি? এপিথেলিয়াল, এগুলো হলো এপিথেলিয়াল কোষ। এখন দেখো দেখো এই যে এটা একটা মালপিজিয়াম নালী, এটা একটা মালপিজিয়াম নালী। এইখানে মূলত অনেক কিছু আছে, এইখানে অনেকগুলো আছে। ধর এটা হলো রক্তরস, রক্ত রক্তরস, হ্যাঁ এটা একটা রক্তরস, এটা একটা মালপিজিয়াম নালী। এইখানে মূলত কি হয়? এইখানে মূলত পটাশিয়াম বিক্রিয়া সম্পন্ন পটাশিয়াম ইউরেট, পটাশিয়াম ইউরেট প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড যায়। যাওয়ার পরে এইখান থেকে যে জিনিসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সেখান থেকে উৎপন্ন হবে পটাশিয়াম বাইকার্বনেট এবং প্লাস উৎপন্ন হবে ইউরিয়া। এটি মূলত রেশন। এটা আসতে পারে 3 মার্কে অথবা 2 মার্কে, গতে বা খতে। এই আমাদের এই যে আমাদের স্ট্রাকচার বা এই যে আমাদের ফর্মুলা এটা দিতে হবে, বিক্রিয়াটা দিতে হবে, এবং তুমি যদি 3 মার্ক আসে তোমাকে এই চিত্রটা আঁকাতে হবে। যেখানে প্রথমে মেসেন্টেরন থাকে, তারপরে মালপিজিয়াম নালী থাকে এবং ইলিয়াম। মালপিজিয়াম নালীকে আমরা বড় করে দেখলে এরকম একটা অংশ পাবো, যার মাঝখানে এই অংশটাকে বলা হয় থাকে মাইক্রোভিলাই, এবং এখানে কিছু ব্রাশ বর্ডার থাকে, এই অঞ্চলকে বলা হয় থাকে লুমেন, এবং এখানে থেকে কোষের মতো অংশ থাকে, একে বলা হয় এপিথেলিয়াল কোষ, এবং এটাকে বলা হয় থাকে ভিত্তি পর্দা। এবং ভাস্করিং এর রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মালপিজিয়াম অঙ্গ। মালপিজিয়াম অঙ্গের মাধ্যমে সাধারণত রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে, এবং সেখানে পটাশিয়াম ইউরেট পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিয়া তৈরি করছে। তো এটাই মূলত আমাদের রেশন। এবং এই যে মালপিজিয়াম নালী এটা মূলত থাকে রক্তরসের মাঝে, এগুলো কিন্তু এক একটা রক্তরস। ঠিক আছে, তো আমাদের রেশন সম্পর্কেও শেষ। এবার আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। তো চলো, পরিপাক আমাদের লাস্ট টপিক, এবং পরিপাক সাধারণত অনেক ইজি। চিত্রটা একটু ক্রিটিক্যাল থাকতে পারে, চিত্রটা আমি তোমাকে একটু দেখে আঁকাবো, কারণ চিত্রটা একটু ঝামেলা আছে, অবশ্য তোমরা দেখলে বুঝবা। দেখো, এবার আমরা আলোচনা করব পরিপাক। এটা আমরা মিনিমাম 10 মিনিটেই শেষ করে দেবো, বেশি টাইম নেব না। চিত্রটা আঁকানোর চেষ্টা করছি, দেখো চিত্রটা আঁকানোর চেষ্টা করছি, দেখো চিত্রটা আঁকানোর চেষ্টা করছি। চিত্রটা অনেক হার্ড, এটার দুইটা করে আছে, দুইটা করে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে থাকতে পারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এরপরে মাঝখানে একটা ভি আকৃতি আছে এবং এভাবে নামছে, নামার পর এইখানে গিজার্ড আছে, এটাকে বলা হয় থাকে গিজার্ড, এটাকে বলা হয় থাকে কি গিজার্ড। এটা একটা গিজার্ড। তারপরে মেসেন্টেরন, তারপরে এখানে কি থাকবে, এভাবে নামানো কিছু অংশ থাকে, নামানোর অংশ পর এখানে একটু ছোট হলো, এই ছোট হওয়ার পরে এটাকে কি করবে, এইভাবে 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 এইভাবে। এই যে এটা আমাদের একটা নালী। দেখো এখানে কি কি আছে, এটা হচ্ছে গ্রাস নালী, গ্রাস নালী, অথবা এটাকে বলা হয়ে থাকে অন্ন নালী। এটা কি লালা গ্রহন্তি, লালা গ্রহন্তি। এটা কি, এটা মূলত গিজার্ড। এটা কি মেসেন্টেরন,
তারপরে এটা হচ্ছে ইলিয়াম, এটা কি কোলন, আর নিচে আছে রেকটাম, নিচে আছে কি রেকটাম। তাহলে অন্ন নালীর মাধ্যমে খাদ্য গ্রহণ করে, গ্রহণ করার পর লালা গ্রন্থি থেকে সাধারণত হরমোন কি সেখান থেকে এনজাইম নিঃসৃত হয়, যেটা গিজার্ডের মাধ্যমে, এইখানে গিজার্ডের মাধ্যমে এখানে কি করে চর্বণ হয়, গিজার্ডের মাধ্যমে চর্বণ হয়। তারপরে মেসেন্টেরিয়াম, মেসেন্টেরিয়াম বা মেসেন্টেরন, মেসেন্টেরন এবং ইলিয়াম, এই দুইটার মাঝে থাকে মালপিজিয়াম নালী, যেখানে রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মালপিজিয়াম নালী থাকে এই দুটার মাঝে। তো এইটা হচ্ছে চিত্র। এইখানে লালা গ্রন্থিতে সাধারণত কি কি থাকে? সাধারণত এদের যে লালা গ্রন্থি আছে, যে লালা গ্রন্থিতে কয়েকটা এনজাইম থাকে, সেটা মনে রাখার একটা টপিক হচ্ছে আমরা আক্কাস নামের একটা ব্যক্তিকে চিন্তা করব, যার শরিয়া দ্বারা অ্যামাইলেজ, তারপরে দন্ত স দ্বারা সেলুলেজ এবং ক দ্বারা কাইটিনেজ, তাহলে কাইটিনেজ এটা চিন্তা করব। এরা সাধারণত আমাদের পরিপাকে সহায়তা করে। কি পরিপাকে? শর্করা, শর্করা পরিপাকে অংশ নেয়। আমরা বলেছিলাম শর্করা পরিপাকে অংশ নেয় অ্যামাইলেজ, ল্যাকটেজ, মল্টেজ। এবং তাহলে দেখো শর্করা পরিপাকে আমাদের সাহায্য করতেছে কি অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ। আমিষ পরিপাকে ট্রিপসিন এবং পলিপেপটাইড অথবা পেপটাইড, কি লেখা আছে পেপটাইডেস, তাহলে পেপটাইডেস। এবং চর্বির জন্য সাধারণত লাইপেজ এনজাইম, লাইপেজ এনজাইম এরা সাধারণত আমাদের পরিপাকে সাহায্য করছে। তাহলে এর মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। তো ইনশাআল্লাহ এই কয়টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে জিনিসগুলো আছে, যেমন দুইটা টপিক আছে, তাই আমাদের ফুল ঘাসপুরিং শেষ হয়ে যেত, কোনো কিছু বাদ যেত না। যেহেতু এটা ওয়ান শট মোস্ট ইম্পর্টেন্ট, আমি মোট 1 2 4 8টা টপিক পড়াইছি। 8টা টপিকের মধ্যে ইনশাআল্লাহ সব কমন করার কথা। যদি কমন না আসে তাহলে তোমরা দুইটা টপিক ভালোভাবে পড়ে রাখবা, একটা রূপান্তর, একটা জনন, ঘাসপুরিং এর জনন। এটা বইতে ভালোভাবে রিডিং পড়বা, জাস্ট রিডিং পড়বা, কারণ এখান থেকে কোশ্চেন আসে না। তো তোমাদের যদি আসে তাহলে এই দুটো টপিক থেকে আসবে, একটু ভালোভাবে দেখে নিও। আর সবগুলো এইখান থেকে কমন করার পসিবিলিটি প্রায় 100%। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আর তোমরা নেক্সট এই অধ্যায়ের রুই মাছ, ঘাসপুরিং দুটোই শেষ। নেক্সট আমরা হাইড্রা নিয়ে একটা সিরিজ বানাবো, হাইড্রা, যেটা আমরা মাত্র 2টা ক্লাসের মাধ্যমে শেষ করব। কয়টা? 2টা ক্লাসের মাধ্যমে শেষ করব হাইড্রা। আর তোমরা অতীব জেনে গেছো যে আমার সাধারণত যে ইউটিউব চ্যানেল অথবা পেজ হেলিক্স হাব, সেখানে অলরেডি একটু মেন্টর অ্যাড হয়েছে। এবং যেহেতু তার পরীক্ষা, সে ইনশাআল্লাহ পরীক্ষার পরে তোমাদের সাথে জয়েন করবে ভালোভাবে। অলরেডি তোমরা তোমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে ছোট, জাস্ট অ্যানায়ন ক্যাটায়ন নিয়ে, ওটা তোমরা দেখলেই বুঝবা সে কেমন পড়ায়। বোর্ড স্যার আর কি পড়াইছে, 5-6 মিনিটের ভিডিও, তোমরা দেখে নিও। আর তোমরা সবাই হেলিক্স হাবের পাশে থাকবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।